মানবিক নেতা থেকে ফ্যাসিস্ট তকমা, শেখ হাসিনার দীর্ঘ যাত্রা, মৌলবাদী হুমকি ও বাংলাদেশের রাজনৈতিক ট্র্যাজেডি। ত্রাণের টাকা নিয়ে অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে চাপে এমপি প্রার্থী সার্জিস আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মানবিক নেতা থেকে ফ্যাসিস্ট তকমা, শেখ হাসিনার দীর্ঘযাত্রা, মৌলবাদী হুমকি ও বাংলাদেশের রাজনৈতিক ট্র্যাজেডি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু নাম কেবল ক্ষমতার সঙ্গে নয়, সময়ের সঙ্গে যুক্ত। শেখ হাসিনা তেমনই এক নাম, যাকে ঘিরে সমর্থন ও বিরোধিতা সমানভাবে তীব্র। প্রশ্ন একটাই, কিভাবে একজন মানবিক জাতীয় নেতা, যিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথে দেশকে এগিয়ে নিয়েছিলেন, সময়ের পরিক্রমায় স্বৈরশাসক ও ফ্যাসিস্ট তকমা পেলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে তাকাতে হয় ইতিহাসের গভীরে। বংশপরিচয়, সংগ্রাম, ক্ষমতার কাঠামো, বিরোধী রাজনীতির প্রকৃতি, মৌলবাদী হুমকি এবং আন্তর্জাতিক বাস্তবতার জটিল সমীকরণে। বঙ্গবন্ধুর কন্যা, উত্তরাধিকার নয়, উত্তরদায়িত্ব। শেখ হাসিনার রাজনৈতিক পরিচয়ের কেন্দ্রে রয়েছে তার পিতা, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর দীর্ঘ নির্বাসন ভেঙে দেশে ফিরে শেখ হাসিনা কেবল একটি দল নয়, একটি ভাঙাচোরা রাষ্ট্রচিন্তাকে সংগঠিত করার দায়িত্ব নেন। ইতিহাসবিদদের মতে এই ফেরা ছিল আবেগের নয়, দায়িত্বের। দেশ তখন সামরিক শাসনের যাঁচাকলে, রাজনৈতিক দলগুলি ছত্রভঙ্গ, গণতন্ত্রের পথ রুদ্ধ। এই প্রেক্ষাপটে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ এর হাল ধরেন, দল পুনর্গঠন করেন এবং দীর্ঘদিনের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণ আন্দোলনে নেতৃত্ব দেন। পর্যবেক্ষকদের মতে এই অধ্যায়েই শেখ হাসিনা মানবিক রাজনৈতিক হিসেবে পরিচিতি পান, যিনি প্রতিশোধ নয়, প্রতিষ্ঠান গঠনের কথা বলেন। সংসদীয় গণতন্ত্রে অগ্রণী ভূমিকা। গণতন্ত্র পুনরুদ্ধারের পর শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা হিসেবে তৎকালীন সরকারকে সমর্থন দিয়ে সংসদীয় ধারাকে শক্তিশালী করেন, এমন নজির বাংলাদেশে বিরল। বিশ্লেষকদের মতে এটি ছিল রাজনৈতিক পরিপক্কতার প্রকাশ, যেখানে ক্ষমতার লোভের চেয়ে প্রতিষ্ঠান টেকসই করাই মুখ্য ছিল। পরবর্তীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার দাবিতে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে জয়ী হয়ে তিনি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠন করেন। ৫ বছরের সেই শাসনামলকে অনেক বিশ্লেষক বাংলাদেশের অন্যতম সফল সরকার হিসেবে উল্লেখ করেন, কারণ সেখানে ছিল সমঝোতা, বহুমত ও প্রতিষ্ঠানগত ভারসাম্য। নির্দলীয় রাষ্ট্রপতি নির্বাচন, বিরল উদাহরণ। এই অন্তর্ভুক্তির রাজনীতিরই প্রতীক ছিল রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় গণ্ডির বাইরে গিয়ে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে বেছে নেওয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় ঐক্যমত্য গড়ার একটি অনন্য দৃষ্টান্ত। তবে রাজনীতি স্থির থাকে না। তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তী ২ নির্বাচনের ত্রুটি, সংঘাত ও প্রশ্নবিদ্ধতা শেখ হাসিনাকে ব্যবস্থাটিকে ত্রুটিপূর্ণ বলে চিহ্নিত করতে বাধ্য করে, এমনটাই তার সমর্থকদের দাবি। সমালোচকদের মতে এখানেই শুরু হয় এক দীর্ঘ দ্বন্দ্ব, গণতন্ত্রকে স্থায়ী করতে গিয়ে ক্ষমতার কেন্দ্রীকরণ। ২০০১ থেকে ২০০৬ বিএনপি জামায়াত জোট ও সহিংসতার অধ্যায়। ২০০১-এর পর বাংলাদেশের রাজনীতিতে শুরু হয় আর এক অন্ধকার অধ্যায়, যাকে বিশ্লেষকরা বিএনপি জামায়াত জোটের শাসনকাল বলে উল্লেখ করেন। এই সময়ে সীমাহীন দুর্নীতি, প্রশাসনিক দলীয়করণ ও সহিংসতার অভিযোগ ছিল ব্যাপক। সবচেয়ে ভয়াবহ ঘটনা ছিল ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা, যেখানে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয় এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা নিহত হন। পর্যবেক্ষকদের মতে এই হামলা কেবল একটি দলকে নয়, বাংলাদেশের সাংবিধানিক সেকুলার ধারাকেই লক্ষ্য করে করা হয়েছিল। একই সময়ে আদালত, সিনেমা হল ও জনাকীর্ণ স্থানে জঙ্গি হামলা দেশকে নাড়িয়ে দেয়। উগ্রপন্থী ইসলামী গোষ্ঠীগুলো মৌলবাদী শাসন ব্যবস্থা কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এমন অভিযোগ নিরাপত্তা বিশ্লেষকদের। মৌলবাদী হুমকি ও রাষ্ট্রীয় প্রতিক্রিয়া। এই প্রেক্ষাপটে ২০০৯-এর পর শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে রাষ্ট্রীয় নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়, এমনটাই তাদের সমর্থকদের বক্তব্য। জঙ্গিবাদ দমন, যুদ্ধপরাজের বিচার এবং মৌলবাদী নেটওয়ার্ক ভাঙার উদ্যোগ নেওয়া হয়।
সমালোচকরা বলেন এই কঠোরতা কখনো কখনো রাজনৈতিক পরিসর সংকুচিত করেছে। সমর্থকরা পাল্টা যুক্তি দেন, রাষ্ট্র যখন অস্তিত্বগত হুমকির মুখে তখন নরমতা আত্মঘাতী হতে পারে। এই দ্বন্দ্বই শেখ হাসিনার শাসনামলের সবচেয়ে বড় বিতর্ক। বিএনপির দুর্নীতি, অতীতের ছায়া। সমালোচকদের মতে বিএনপির রাজনীতির ওপর এখনও তাদের অতীতের দুর্নীতির ছায়া কাটেনি। রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার, অর্থ পাচার, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এইসব অভিযোগ বারবার সামনে এসেছে। ফলে শেখ হাসিনার সরকার কঠোর হলে সেটিকে স্বৈরতন্ত্র বলা হলেও বিএনপির বিকল্প কতটা বিশ্বাসযোগ্য এই প্রশ্ন সমানভাবে ওঠে। জামায়াত, দেশবিরোধী রাজনীতির অভিযোগ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ জামায়াত। ১৯৭১-এর ভূমিকা থেকে শুরু করে পরবর্তী সময়ের উগ্রবাদী সংশ্লিষ্টতার অভিযোগ এই দলকে অনেক বিশ্লেষক দেশবিরোধী রাজনীতির ধারক বলে মনে করেন। আওয়ামী লীগকে দুর্বল করা হলে যে শূন্যতা তৈরি হয়, সেখানে জামায়াত ঘনিষ্ঠ শক্তি সুযোগ নিতে পারে, এমন আশঙ্কাও কম নয়। দুর্নয়ন বনাম গণতন্ত্র, দ্বৈত বাস্তবতা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এটি সংখ্যাভিত্তিক বাস্তবতা। অবকাঠামো, মানব সম্পদ, দারিদ্র্য হ্রাস ও নারীর ক্ষমতায়নে অগ্রগতি হয়েছে একথা স্বীকার করেন অনেক সমালোচকও। তবে একই সঙ্গে বিরোধী রাজনৈতিক কর্মসূচি নিয়ন্ত্রিত ছিল, এটিও অস্বীকার করে যায় না। এই দ্বৈত বাস্তবতাই শেখ হাসিনার শাসনামলকে জটিল করে তোলে। উন্নয়ন আছে, বিতর্কও আছে। কিভাবে ফ্যাসিস্ট তকমা এলো? বিশ্লেষকদের মতে কয়েকটি কারণ একসঙ্গে কাজ করেছে। নিরাপত্তা ইস্যুতে কঠোরতা, রাজনৈতিক সংহিংসতার অভিজ্ঞতা, বিরোধী দলের অসহযোগিতা ও বর্জন, প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ। এই সমষ্টিগত চাপেই ফ্যাসিস্ট তকমা রাজনৈতিক ভাষ্যে প্রবেশ করে। তবে ইতিহাসবিদদের প্রশ্ন, তকমা কি ইতিহাসের পূর্ণ বিচার? ইতিহাসের আদালত। শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরবেন কিনা তা ভবিষ্যৎ বলবে, কিন্তু ইতিহাস কালের সাক্ষী, আর সেই আদালতেই শেখ হাসিনার চূড়ান্ত বিচার হবে। ২০২৪ সালের ভয়াবহ বন্যার পর সরকারি ও বেসরকারি ত্রাণ তহবিল ব্যবস্থাপনা নিয়ে দেশজুড়ে নানা প্রশ্ন উঠলেও এখনও অনেক অভিযোগের সুরাহা হয়নি। এরই মধ্যে বন্যার ত্রাণ ও সহায়তার অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগে আলোচনায় এসেছেন এমপি প্রার্থী সার্জিস আলম। স্থানীয় একাধিক বাসিন্দা ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগ অনুযায়ী বন্যার সময় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত অর্থ ও সহায়তা যথাযথভাবে বিতরণ হয়নি। অভিযোগ রয়েছে প্রভাবশালী মহলের মাধ্যমে ওই তহবিলের একটি অংশ লুটপাট হয়েছে। এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে এখন সার্জিস আলমের নাম উঠে আসায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, যেই টাকায় বন্যাকবলিত মানুষ বাঁচার কথা ছিল, সেই টাকার হিসাব আজও পরিষ্কার না। এখন সেই বিতর্কের মধ্যেই নির্বাচন করা হচ্ছে, এটা জনগণের সঙ্গে প্রতারণা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, ২০২৪ সালের বন্যার ত্রাণ তহবিল নিয়ে যদি এত অভিযোগ থাকে, তবে কেন এখনও কোনো নিরপেক্ষ তদন্ত হয়নি? সুশীল সমাজের একটি অংশ বলছে, নির্বাচনের আগে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অর্থের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা জরুরি। তবে এসব অভিযোগ সম্পর্কে সার্জিস আলম বা তার নির্বাচনী টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বন্যার ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে ওঠা অভিযোগ যদি স্বচ্ছ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি না হয়, তাহলে তা শুধু একটি ব্যক্তিকে নয়, পুরো নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলবে।